শ্মশান ছেড়ে আমার গুরুদেবকে ছেড়ে অনেক দূরে দূরে অনেক দূরে চলে যেতে গুরুদেবের এই নরকীয় কাজ আর আমার যে আর সহ্য হচ্ছে না। মা গো, ওনার মনে একটু শান্তি দাও মা, ওনার মনে একটু শান্তি দাও। তোমার অসহ্য লেগেছে যে তুমি মায়ের কাছে সকল প্রার্থনা জানাচ্ছ। অপরাধ নেবেন না গুরুদেব, কাল রাত্রে জয়পুর থানা থেকে আপনি মায়ের সামনে বলে দিয়েছি, এই তো তাই বুঝি মায়ের এই পবিত্র মন্দিরকে তোমার নরম বলে মনে হচ্ছে? না মানে তা ঠিক নয় গুরুদেব, তবে তুমি কি জানো কোন সুন্দরী নারী ওর থানায় নালিশি জানাতে গেলে ওই জানবার আগে তাকে ধর্ষণ করত, তারপর ভুয়া কেস লিখত? গুরুদেব এ কথা আপনি কি করে জানলাম? কেমন করে আমার পক্ষে চলা সম্ভব হলো? তাই না কৈলাস? তাহলে শোনো, আজ থেকে 22 বছর আগে ওই শহরের বাচ্চা ওই বিক্রমপুর থানার ছিল, আর কয়েকজন ধনীর স্বার্থে আমাকে বিনা দোষে আটক করলো। আর 5 বছরের শিশু পুত্রের হাত ধরে আমার স্ত্রী গেছিল থানায় আমাকে মুক্ত করার আশায়। তারপর কি হলো গুরুদেব? তারপর সেই তার আশা নিরাশার পলচরে হারিয়ে গেল। ওই 4 জন ধনী ব্যক্তি আর ওই থানা বসে মিলে আমার এই চোখের সামনে তাকে ধর্ষণ করে খুন করলো। আমার শিশু পুত্রকে নিয়ে ফুটবল খেললো। আমি লোহার গারতের মধ্যে বসে বিস্ময় আক্রোশে মাথা ঠুকে ঠুকে রক্তাক্ত শরীরে আমি অজ্ঞান হয়ে গেলাম। গুরুদেব তারপর ফিরতে দেখলাম স্বাধীন দেশে বিষাদীর বাণী নীরবে নিভৃতে কাছে। তাই আমার মতো এই অঞ্চলতা বেঁচে থাকার স্বাধীনতা ওদের কালো টাকার বাজারে নিলাম হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় আঘাত পেলাম যখন আমাকে নিয়তির নীতি ধরার বিচারে স্ত্রী পুত্র খুনের দায়ে আমার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। সে কি গুরুদেব, ফোন করলো ওরা আর আপনি হয়ে গেলেন অপরাধী? জানো কৈলাস, এই দেশ নামে শুধু স্বাধীন, এই দেশ নামে শুধু স্বাধীনই পরিবর্তন আজও হয়নি। তাই তো হাসি হেসে কৈবত্যের অবস্থা আজও পর্যন্ত পরিবর্তন হয়নি। এক শ্রেণী মানুষ কোটি কোটি টাকায় চালিত হচ্ছে এই দেশের আইন প্রশাসন, আর ওই টাকা দিয়ে লাভ হচ্ছে ওই মেহনতি মানুষের বেঁচে থাকার স্বাধীনতা। চিরকাল কি এরকম ভাবে চলবে গুরুদেব? এর কি কোনো পরিবর্তন হবে না? হবে, নিশ্চয়ই হবে। আর সেই পরিবর্তনের জন্য আমি শুরু করেছি এই ধ্বংসযজ্ঞ। আমার স্ত্রী পুত্র সহ এই দেশের অসংখ্য মৃত আত্মার শান্তি কামনায় এই যজ্ঞের আগুনে আমি দিয়ে যাব ওই সব শয়তানদের জীবন আহতে। জয় জগদম্বে। কিন্তু তা কি করে সম্ভব হবে গুরুদেব? শয়তান তো চিরকালই জন্মাবে। যুগে যুগে শয়তান যেমন জন্মাবে এমনি জন্মাবে আমার মতো রামানন্দ। তাদের একমাত্র ব্রত হবে ওই সমাজ সংসার থেকে শয়তান নিশ্চিন্ন করা। শোনো কৈলাস, একদিন পথ থেকে করিয়ে এনে
তোমাকে আমি জীবন দান করেছিলাম, তাই বলে কোনো প্রতিদান আমি চাই না। আমাকে তোমার অসহ্য লাগলে তুমি আমাকে ছেড়ে দূরে, বহু দূরে চলে যাও, যেখানে তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে। না না গুরুদেব, না, আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সন্ততির শালিকের দেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কে হয়েছ? কে হয়েছ? এই শ্মশানে নিস্তব্ধতা ভেদ করে তার কণ্ঠে ভেসে আসে ওই গান। ও এক পথচারী যুবকের গুরুদেব। যাও কৈলাস, ওকে তুমি এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। যথা আদেশ গুরুদেব, আমি এক্ষুনি ওনাকে নিয়ে আসছি। কে ওই যুবক? সেই কণ্ঠস্বর, তবে কি? না, পুরাতন একবার হারিয়ে গেলে শত চেষ্টা করেও তাকে ফেরানো যায়। হ্যাঁ গুরুদেব বলুন, আমি এসেছি। জঙ্গলের মধ্যে গান গাইতে গাইতে এই সেই যাচ্ছিল পথচারী যুবক গুরুদেব। ঠিক আছে, তুমি এখন যাও, আর আমি ওর সুরে কথা বলছি। আমাদের বাক্যলাভের মধ্যে যেন তৃতীয় কোনো ব্যক্তি এসে ব্যাঘাত সৃষ্টি না করে। যথা আদেশ গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। বলো কে তুমি? কি নাম তোমার? শালুকের দীপ্ত তেজ নিয়ে আমি এই যুগের সব্যসাচী রুদ্র। তুমি এই গান তুমি কোথায় শিখলে? কার কাছে শিখলে? কে তোমার পরিচয়? আমি আমার জন্মকুষ্ঠী নিশ্চয়ই আপনাকে আমি জানাবো, তবে আপনার জন্মকুষ্ঠী জানার পর। অর্থাৎ তুমি তোমার পরিচয় বলবে না, তাই তো? বলবো না তো বলিনি, বলা উচিত নয়। আমার প্রশ্নের উত্তর যখন আমি পাইনি। পাবে, নিশ্চয়ই পাবে কয়েকদিন পর। তাহলে হাজিবা নয় কেন? এই কেন উত্তর খুঁজতে কিছুদিন পরে তুমি এই আশ্রমে এসো। সেই দিন আমি না থাকলেও আমার ওই পুত্র বস্ত ওই কৈলাসের কাছেই পেয়ে যাবে এই কেন উত্তর। স্বামীজি আপনি অনেক ব্যথা বেদনা টিকে টিকে একটা
সাধনের জন্য তোমার তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। যদি ভবিষ্যতে কোনোদিন যদি তোমার সাথে আমার দেখা হয়। গুরুদেব, গুরুদেব, এই মেয়েটি আসলে ওই চারপাশে ঘোরাফেরা করছিল। কি আপনি আপনি এই গভীর জঙ্গলের মধ্যে কেন? আমরা তো তোমাকে একই প্রশ্ন করতে পারি রুদ্র, তুমি এই জঙ্গলে এখন কেন এসেছো? তার মানে তোমরা একই অপরকে চেনো। তাহলে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তোমা, এই তুমি কি রুদ্রকে ভালোবাসো? আপনি আমার বাবার মতো, তাই আপনার সামনে আর এই মন্দিরের সামনে আমি মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, আমি আমি ওকে। কিন্তু আমি আপনাকে কোনোদিনই ভালোবাসি না। কেন কেন রুদ্র, আমি কি একই তোমার অযোগ্য? যোগ্যতার প্রশ্ন অবান্তর। আপনার চলার পথের সঙ্গে আমার চলার পথের কোনো মিল নেই, যা কোনোদিন সম্ভব নয়। বেশ, ওটা তোমাদের ইচ্ছা। তাই তাই তো তাই তো আমার এখানে কাল বিলম্ব কোনো উপায় নেই। হাতে আমার অনেক কাজ, তাই আমি চলে যাচ্ছি। তবে তুমি যাবার সময় আমি বলে যাচ্ছি, এই মা জগদম্বে আশীর্বাদে তোমাদের তোমাদের দাম্পত্য জীবনটা সুখী থাকবে। হ্যাঁ, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে। দিদি, আপনার সঙ্গে দুটো আচরণ করার জন্য আমি অপরাধ দেবেন না। আমি নিমিত্ত মাত্র। মা জগদম্বার আদেশ আর গুরুদেব যা আজ্ঞা করেন আমি তা প্রতিপালন করি। জয় জয় জগদম্বে, জয় মা ভবতারিণী, জয় জগদম্বে। রুদ্র, তুমি এত বড় অসম্মান তুমি আমাকে করতে পারলে? ওই স্বামীদের সামনে তুমি বলতে পারলে যে আমাকে তুমি? ভালোবাসার দুরস্ত আপনার মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। কেন রুদ্র, কেন? এই কথা বলতে আপনার লজ্জা করছে না? যারা দেশের স্বাধীনতাকে নিলাম করছে তাদের আপনি মদত দিচ্ছেন, আর আমার লক্ষ্য তাদেরকে নির্মূল করা। তাই আমার আর আপনার চলার পথ মিলেমিশে একাকার হয়ে যাবে। শুধু কয়েকটা দিন আমাকে সময় দাও, আমার ভাই মন্টু সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, আমার ভাই মন্টু, যার দুটো কিডনি ড্যামেজ হলে ওই কলকাতার নার্সিং হোমে ভর্তি আছে, বিদ্যাসাগরে এমবি পাস করেও আমি ওদের কথা মতো কাজ করে চলেছি শুধু আমার ভাইটা চিকিৎসার জন্য। এছাড়া আমার করার কিচ্ছু ছিল না। মনিকা, ওই শয়তানগুলো আমার ভাইয়ের চিকিৎসার খরচ জোগায়, আর তার বিনিময়ে আমি শিক্ষিতা ভদ্র সন্তানের ঘরে জন্ম নিয়ে আমাকে নোংরা পোশাক পরে ওদের কথা মতো কাজ করতে হয়। এছাড়া যে আমার করার কিচ্ছু ছিল না। মনিকা, মনিকা তুমি পাচ্ছি না, আমি আর পাচ্ছি না রুদ্র। মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি যে ক্ষত বিক্ষত হয়ে গেছি, তাই পরের স্বাধীনতা হরণ করতে গিয়ে আজ আমি নিজেই তোমার ভালোবাসার দ্বারে ভিখারিনি। মনিকা, তোমার এই ভিক্ষা পাত্র আমি আর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমার মনের এই ক্ষতস্থান আমি আমার ভালোবাসা দিয়ে পূর্ণ করতে। শুনুন মনিকা দেবী, হয়তো হয়তো তুমি যে শয়তানদের এই জালে জড়িয়ে পড়ছো, তুমি কি পারবে সেই জাল ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসতে? পারতে আমার হবে, তাতে যদি ওদের শয়তানের কবলে পড়ে তোমার ভালোবাসায় ধন্য হতে আমি মৃত্যুকেও বরণ করে নেব। মনিকা দেবী, আমি জানি না তোমার এই ব্যথা বেদনায় সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমার জানা নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার দুদিনে আমি তোমাকে বর্মের মতো ঘিরে রাখবো। আমার ভালোবাসাকে এই নিষ্ঠুরতার বাজারে নিলাম হতে আমি দেব না। তোমাকে আমি ভালোবাসবো, আরো আরো বেশি বেশি ভালোবাসবো, আর বলবো জীবন ধন্য হলো তোমাকে কাছে পেয়ে, ভালোবাসি তোমাকে, থেকো আমারই বুকে চিরসাথী হয়ে, চিরসাথী হয়ে। জীবন ধন্য হলো তোমাকে কাছে পেয়ে, ভালোবাসি তোমাকে, থেকো আমারই বুকে চিরসাথী হয়ে। ও
অপরূপা তুমি কত যে সুন্দর, যতই চেয়ে থাকি ভরে অন্তর। কাছে এলে তুমি ভালো লাগে সব, তুমি তো আমার সুখের অনুভব। শুধু এই মনে হয় তুমি আমার হৃদয় ভালো, আজ তোমাকে তো হৃদয়ের পাশে চিরসাথী হয়ে, ও চিরসাথী হয়ে জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে। আজ তোমাকে তো আমার বুকে চিরসাথী হয়ে, ও চিরসাথী হয়ে, চিরসাথী হয়ে, চিরসাথী হয়ে। এই বিক্রমপুরের মাটিতে আমার প্রয়োজন। জমি জায়গা ঘরে বাড়ি তো দূরের কথা, মানুষের বাজার স্বাধীনতাকে ইনাম করার ক্ষমতা আমার আছে। এবার দেখবে আমার অত্যাচার, খুন, ধর্ষণ, এগুলো হচ্ছে আমার একটা খেলা। আর এই খেলার জমি আমি বিক্রমপুরের বাদশাহ। ওই বাচ্চাটা থাকতে পারবেন না চৌধুরী সাহেব, কারণ দেশের জনগণ আপনার জারিজুরি ধরে ফেলেছে। সেটা তো আপনার জন্য, আপনি যদি ব্যাপারে ফল করে না লিখতেন। কেন মিথ্যে তো আমি কিছু লিখিনি, যা সত্য আমি তাই লিখেছি। সত্যবাদী যুধিষ্ঠির ছেলে কত টাকা বেতন পান? যা পাই তাতে অভাবের গন্ধ থাকলেও আমার সুখী স্বাচ্ছন্দ্যে দিন চলে যায়। ওকে সুখ বলে না, ওকে বলে অসুখ। আইবিন ঘোড়ারো, যে ঘোড়ারোগের শিকার হয় আপনি মরিচিকার পিছনে ছুটে চলেছেন। অর্থের জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তি আপনি, তাই আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার চলো আমার কেমন যেমন চলছে ঠিক তেমনি চলবে। না, আমার বিরুদ্ধে লেখা আপনাকে বন্ধ করতেই হবে। ভয় দেখাচ্ছেন, কিন্তু মনে রাখবেন একটা সৎ সত্যবাদী সাংবাদিক কোনোদিন ভয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে না। কত টাকা পেলে আপনি আমার কাছে আত্মসমর্পণ করবেন? বলুন কত টাকা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 6 লাখ, বলুন কত টাকা? 10 কোটি টাকা পেলেও না, কারণ সাংবাদিক আর শয়তান কখনো এক হতে পারে না। আমি ভাস্কর ব্যানার্জি, আমি সাংবাদিক। সত্যবাদিত্ব হচ্ছে আমার ধর্ম। ধর্ম কোথায়? ধর্ম যে সত্যবাদিত্ব আপনার এই ধর্মকে রক্ষা করবে। সবকিছু রক্ষা করছে যখন ঈশ্বর, তখন তিনাকেই আমরা ভরসা করি, তিনি আমাদের রক্ষা করবেন। বেশ, আপনি তো বেশ ভালো ভালো কথা বলতে পারেন। আপনার মতন প্রচারক পেলে আমি ভোটে দাঁড়াতাম। ভোটে দাঁড়াতে যাবে আপনি বন্ধু, ভোটে না দাঁড়িয়ে আইন প্রশাসন সবই তো আপনার হাতে। তারা টাকা খেয়ে দিন রাত আপনাকে স্যালুট জানায়, আর আপনার মুখের কথায় এই বিক্রমপুরে মেহনতি মানুষের স্বাধীনতা নিলাম করে দিচ্ছেন আপনি। তাহলে সেলাম না জানিয়ে আমার সামনে ওই রকম গলবাজি করছেন কেন? ডিসগাস্টিং। আমি আমার ক্ষমতা কতটুকু তা আপনি জানেন? জানেন আমার প্রকৃত পরিচয় কি? জানি শয়তান আপনার বন্ধু আর ভগবান আপনার শত্রু। আপনার নাম শুনলে মায়ের কোলে ঘুমন্ত শিশু চিৎকার করে কেঁদে ওঠে। খুন ধর্ষণ আপনার হাতের ময়লা, আপনি কি জীবন্ত শয়তান। এত কিছু যেন আমার প্রস্তাব ফিরিয়ে দাও কোন সাহসে? যে সাহসে সাক্ষাৎ নরক যেন আমি এই বিক্রমপুরে বাস করি। তুমি কি জানো তোমার একমাত্র ছেলে স্কুল থেকে বাড়ি ফিরতে নাও পারে? সেটা জানাজানির কি আছে স্যার? অনেক মায়ের কোল তো আপনি শূন্য করেছেন, তারা যখন বেদনার অশ্রু দুহাতে মুছে দিয়েছে। তাহলে তুমিও পারবে, তাই তো? কিন্তু বেশ, কিন্তু সেই দিনের জন্য আমি প্রস্তুত থাকুন। থাকবো। আমি জানি জঙ্গলে বাস করলে যে কোনো মুহূর্তে আমাকে জানোয়ারের কবলে পড়তে হবে। তবে একটা কথা আপনি মনে রাখবেন স্যার,
পাপের 16 কলা পূর্ণ হয়ে গেলে তারা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আপনার একদিন তাই হবে, কারণ যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া তোমাকে দেবে। ফুটপাতে 2 পয়সার বাজারে বিক্রি করা যায়, কিন্তু এই সব বিক্রমপুরের ব্যবসার আসল টলানো যায় না। কত অত্যাচারের বদ্ধ ভূমিকা আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। নিশ্চয়ই থাকবে। আর সত্যবাবুর মিথ্যার কি শিকার নিবারণের ক্ষমতা কারণ নেই বাবা। তার মানে পাপ আর ধর্মকে সঙ্গী করে আপনি যে বন্যায়ের প্রাণীর তৈরি করেছেন, তাই নিচে যে আপনি মমি হয়ে থাকবেনই এই বিশ্বাস আমার নির্ভুল। তোমার মুখে অসায় জ্ঞান বাণী শুনতে আমি চাই না। তা দেওয়ার সাধ্য আমার নেই বাবা। কারণ অন্যায় আর দুর্নীতিকে সঙ্গী করে আপনি যে সিংহাসন দখল করেছেন, হ্যাঁ করেছে, তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না, কৈফিয়ত দিতে হবে একদিন আমাকে নয় জনগণকে। কারণ অন্যায় যতই করেন না কেন আপনি, তার প্রমাণ কিন্তু জনগণ একদিন আপনার কাছে চাইবে। তাই আপনার অন্যায়ের অত্যাচারের মূল্যচ্ছেদ গঙ্গা দিকে দিকে বেজে উঠেছে। আপনি বুঝতে পারেননি যে মানুষ আপনার অন্যায়ের অবসান চায়। ওটা গাছের ফল নয় যে যখন তখন চাইলেই পেরে নেবে, ওটা আমার সিংহাসন। উৎখাত হওয়ার বেশি দেরি নেই বাবা। অভিনেতাদের জমি দখল, একের পর এক বেআইনি মদের ঠেক ভেঙে দেওয়া, একটার পর একটা গাড়ি বিস্ফোরণ, এই সব ঘটনাগুলো কোন শক্তির বহন করে বাবা? সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবে আমার টাকা। ফাঁকা টাকার ফাঁকা হয় যে কোনো লাভ নেই বাবা। তোমারই তো বুদ্ধিতে আপনি আমাকে পাঠিয়েছিলেন অভিনেতাদের বাড়ির জমি দখল করতে। বলুন কি অপরাধ করেছিল তারা? তুমি তো জানো অভিনেতাদের মেয়েদের বাড়ি ছোট বউ হয়ে আসছে। তোমার বাবার হয়ে চান ধরনের স্পর্ধা টাকা আমি ঘুচিয়ে দেব। বাবর নয় বাবা, বাবর নয়। হরিভোর বলে যে প্রকৃত মানুষ, তা আমি প্রমাণ করে দেবো। তার আগে তোমার মতো কুলাঙ্গার ছেলে আমি এই রক্তে লালে লাল করে দেব এই চৌধুরীকে। ফোন করে আমি প্রমাণ করে দেব আমার আমি আত্মরমূলে যে কোঠাঘাত করবে তার ক্ষমা নেই। মৃত্যুর জন্য প্রস্তুত হও অনন্ত সন্তান। ওকে নয়, ওকে নয় বাবা, ওকে নয়। আপনি আবার গুলি করুন। আমার মৃত্যু দিয়ে শুরু হোক এই চৌধুরী বংশের মাননযোগ্য। সূর্য অনেক অন্যায় আপনি করেছেন। বাবার অধর্মের প্রতিমূর্তি হয়ে যে বাবাগান আপনি তৈরি করেছেন, তাদেরকে মুক্তি পেতে হলে তো একটা মৃত্যুকে আমাদের মেনে নিতেই হবে। সূর্য মা গো, ভয় নেই মা, ভয় নেই। আর তুইও দৃষ্টিতে থাক চন্দ্র, কাকুলি এবাড়ির বউ হয়ে আসবেই। আর পশ্চিম আকাশে কোনোদিন সূর্য উঠবে না। হিরণ্যকশিপুর ঘরে ভক্ত প্রহ্লাদ কেমন করে জন্মেছিল বাবা? তুমি আপনিও তো ধার্মিক পিতার ধার্মিক অত্যাচারী পুত্র হয়ে এই চৌধুরী বংশের পশ্চিম আকাশের সূর্য হয়ে উঠেছেন। আর আপনার একটু চক্রে এই এলাকা মানুষের কাছে আমরা হয়ে গেছি অপরাধী। এখনো সময় আছে। তোমার দুটো সুপুত্রের হাত ধরে তোমার অন্যায় পথ থেকে ফিরে এসো। মানুষের কাছে ক্ষমা চেয়ে পুলিশের কাছে তুমি স্যারেন্ডার করো। নাহলে মানুষের বাজার অধিকার আপনার স্বেচ্ছাচারিতার কালোবাজারে নিলাম হওয়ার আগে সেই পাপে তো আপনার এক ছেলে মরেছে। কি বলছো? কি বলছো? আমি যেন কি বলছিলাম, হ্যাঁ 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 আমি আপনাদের বিচার তো আপনার এক ছেলে মরেছে। আপনার বিচার তো আমি তো মরেই গেছিলাম। আমি এই মুহূর্তেটার জন্যই অপেক্ষা করছিলাম। সব লুডোর ময়দানে উঠে আসা পয়সা গুটি টাকা আমি সাপের মুখে ফেলে রেখে আমি শুরু করব এক ভয়ঙ্কর খেলা। আর সেই খেলায় আমার বিষাক্ত ছবলে আমার মৃত্যুচরণ যে করবে তার পুরো শরীরটাকে আমি রক্তে লালে লাল করে দেব, লালে লাল করে দেব।
কি হলো দাদা? তোমার এই কথায় দাদা বাবা মারা ঘরের দিকে চলে গেলেন কেন? ওগো কি এমন বলেছো তুমি যে বাবা মা এবার সবাই তোমার উপর বিরূপ হয়েছে? মা ওগো আপনার ছেলে কি কিছু জানে না? বাবা জানে না? তবে এইটুকু শুধু আমি বলতে পারি, এই চৌধুরী পরিবার আকাশে নতুন করে কেন ঝড় উঠেছে। এই মাকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এই দুর্যোগের মোকাবিলা করো বিক্রমপুরের আর সকলের মতো এই চৌধুরী পরিবারের মানুষগুলো তারাও যেন বাঁচার স্বাধীনতা নিলাম হয়ে না যায়। মা তাদের বাঁচার স্বাধীনতা যেন নিলাম হয়ে না যায়। দাদা তুমি সকলের কাছে রহস্যময় হলেও আমার কাছে তুমি রামচন্দ্র। তোমাদের মেয়ে আমি নিজেকে লক্ষণ মনে করে অনেক ভাগ্যবান মনে করতাম, কিন্তু আজ কেন জানি না আমার সেই হিসেবের খাতায় একটা লাল কালির দাগ। দাদা বলি সেটা যুগে রামের চক্রান্তে রাবণের চক্রান্তে লক্ষণ অর্জন হয়েছিল। তোমরা দেখো যেন এই আজকের যুগের রামায়ণে তোমাদের লক্ষণ অর্জন না হয় গো দাদা, তোমাদের লক্ষণ যেন অর্জন না হয়, তোমাদের লক্ষণ যেন অর্জন না আপনি কি সর্বনাশ করলেন? উত্তেজনার বশে কি করলেন আপনি? ভবিষ্যতে যা বলতে হতো আজ ঠিক তাই বলেছি রাত্রি দেবী। এর পরিণতি কি হতে পারে জানেন? জানি, অর্থাৎ শুনেও জানি আজ হতো বা কাল হয় মৃত্যুকে আমাকে আলিঙ্গন করতে হবে, না হলে বিতাড়িত হয়ে এখান থেকে আমাকে চলে যেতে হবে রাত্রি দেবী। হ্যাঁ রাত্রি দেবী, হ্যাঁ যার যা ভবিতব্য তাকে তো মেনে নিতেই হবে। তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও এই চৌধুরী বিদায় আপনার স্বাধীনতায় যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা আমি করে যাব। প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতায় আমি বেঁচে থাকবো, আর আপনি না না, আপনি চলে যান এখান থেকে। মুখে বলা যত সহজ তা অত সহজ এখান থেকে চলে যাওয়া যায় না রাত্রি দেবী। অতই যদি বোঝেন তাহলে এই কথা বলছেন কেন? আপনি পুরুষ, তাই বুঝতে পারবেন না যে কত বেদনা কত কষ্টে নারীর চোখের জল অন্তরের কোন অন্তঃস্থলে বেরিয়ে আসে। হয়তো আপনার কথাই ঠিক, আমি যে পুরুষ তাই তো আমি আপনার মতো কাঁদতে পারি না, গলা ছেড়ে কাঁদতে পারি না, আমি কেঁদে কেঁদে কারো বাক্য ভেঙে দিতে পারি না রাত্রি দেবী। শুধু এই অন্তরাত্মা কেঁদে কেঁদে যত গৃহের মতো চলে পুড়ে ছাই হয়ে যায়, যা কেউ দেখতে পায় না, কাউকে দেখানো যায় না রাত্রি দেবী। একদিন খড় কুটোর মতো ভেসে এসেছি, আবার হয়তো একদিন ওই খড় কুটোর মতোই ভেসে চলে যেতে হবে। কেউ জানবে না এই জীবন খাতার হিসাবে যোগ বিয়োগের কথা, কিন্তু আমি তো নিজেই জানি না আমি কে, কি আমার প্রকৃত পরিচয়। আমি আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে আমাকে পাঠানো হয়েছিল, কিন্তু শুধু আপনার কথা ভেবে সে কাজ আমি করতে পারিনি রাত্রি দেবী। কিন্তু একটা কাজ আমি করেছি। কি কাজ? আমি তৈরি করেছি একটা বিশাল নেটওয়ার্ক, যার সাহায্যে কিছুদিনের মধ্যেই এই বিক্রমপুর থেকে দূর হবে মানুষের বেঁচে থাকার স্বাধীনতার লড়াই। সেদিন এই সমগ্র বিক্রমপুরের সঙ্গে আপনিও ফেলবেন শান্তির নিঃশ্বাস। শান্তির দিনে আপনি থাকবেন না, তাই কি কখনো হয়? আপনি আমার স্বামী নাম ঠিকই, কিন্তু স্বামী নামের অন্তরালে আপনি আমার জীবন মরণের দেবতা, স্বর্গে স্বর্গে মিশে জাগরণে যার বাস আমার এই পবিত্র হৃদয়ে। তাই তো আমি আপনাকে বলতে চাই, কি বলতে চাও? জীবনের প্রভু গো প্রণাম জানাই আমি চরণে তোমার।
চোখের জল মুছুন। আপনার চোখের জল মুছিয়ে দিবার যে শপথ আমি নিয়েছিলাম, আমি আপনাকে কথা দিচ্ছি ওই পূর্ণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমি কোথাও যাবো না। রাত্রিতে শত দুঃখ কষ্টের মাঝেও আমরা একে অপরের সমব্যথী হয়ে করে যাব জীবনের শেষ লড়াই। আমার বেঁচে থাকার স্বাধীনতা একদল জানোয়ারের কাছে নিলাম হয়ে গেছে, কিন্তু যার জন্য আমি সবকিছু হারিয়ে বসে আছি সে সুস্থ হয়ে উঠছে না কেন? তুমি কি আমার সব কিছুর বিনিময়ে আমার মনটা সুস্থ হয়ে উঠবে না? আমার মনটা না, স্বামী বিবেকানন্দ বলেছে চালাকির দ্বারাই কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। আমি তো কোনো চালাকি করিনি। Don't try to blame me. মনে রেখো, তোমার নারী নক্ষত্র ওয়াচ করার জন্য 100 জোড়া চোখ অলরেজ রেডি আছে। তাতে আমার কি যায় আসে? আমি তো কোনো অন্যায় করিনি। झूठ बोलने के कुछ माफ करना मैं था। हाँ मन्ना कौन सा देखा? কি দেখেছো তুমি? तुम और उद्धव बाबू नदी के किनारे नाचा गाना था। আরে সারা মার ছক্কা। ওটা না বলে ওকে এমনি এমনি আমার গায়ে ঢলে বলতো নাকি বিনা কষ্টে? তোমার কৌশলতা से ঢলে পড়েছে কই? সে তো আগের মতোই। আরে সারা মার ছক্কা। আচ্ছা কতদিন অপেক্ষা করুন, আমি ওকে এমন দেওয়ানা বানাবো যে বিশ্বভ্রমণ ঘুরে গিয়ে শুধু আপনারই হুকুম তামিল করে যাবে। তার আগেই তো আমাদের একের পর এক বেআইনি মদ সাট্টা জুয়া খেয়ে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। কাল বিকেলে 7-8টে চাপ ছেড়ে তুমি নদীর ধারে যাবে। ওখানে বসে থাকা প্রেমিকার উপরে অত্যাচার করবে। প্রয়োজনে মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। তবে ঘটনা কি হবে বল? তবে নিশ্চয় হবে। যেখানেই থাকুক খবর পেয়ে ছুটে আসবে রত্ন। তারপর তার জ্ঞান পুতুলি এই কাকুলির কথা ভেবে সে নিশ্চয় ছুটে যাবে অভিলাষ দাসের বাড়ি। ঠিক তখনই অভিলাষ দাসের বাড়ির কাছাকাছি নাচ গানের আসর জমাবে এই মনিকা, যাতে ওখানকার পাড়ার প্রচুর লোক জড়ো হয়। ও মাই গড, ওই নাটকের উত্তর বাবু বেশ আমার হবেই তো। শুধু বেসমান নয়, এই বিক্রমপুরের মাটিতে কালই হবে ওর জীবনের শেষ দিন। আমার বোনের ছেলে পুলিশের রুলের কুতো খেয়ে হাত ধরা পড়ে প্রথম উঠবে জিতে, তারপর 6 বছরের জেল। এই তোমার বাবার খেয়ে বল বল কেন? তুই এমন চিন্তা করছিস? আমার চুলের মধ্যে ছেড়ে দিন, আমার পিছন লাগে। আপনাকে করতে হবে না। এই সত্য প্রকাশ চৌধুরী ক্ষমতা আছে তার নিজের কাজ নিজেই করার। ওই জিনিসটাকে ঝেড়ে মুছে সাফ করে রাতে আমার প্রেশার বেডরুমে পাঠিয়ে দেবে। দুদিন অপেক্ষা করতে হবে জমাই বাবু, কারণ ওকে দিয়ে আমাকে আরো কিছু কাজ করিয়ে নিতে হবে। বলো কি কাজ? বলো। আমি শেষবারের মতো জানতে চাই তোমার উপর দেওয়া দায়িত্ব তুমি সুস্থভাবে পালন করবে কিনা। আমি আমার দায়িত্ব ঠিকই পালন করে চলেছি, কিন্তু তার পরিবর্তে আপনারা যে অত্যাচার আমার উপর করেছেন এরপরেও আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো কিনা সেটা আমি একটু ভেবে দেখবো। তোমার ভাইয়ের কি হবে? আমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে তোমার ভাই সুস্থ হবে কেমন করে? কাজ চাই কাজ। I want success.
তোমার ভাইয়ের শরীর থেকে সেলাইন অক্সিজেন রক্তের নলগুলোকে কেটে দিয়ে হবে। খুশি করতে তুমি যে শাড়িটা পরেছ তার একটা সুতো তোমার কিন্তু এই শরীরে থাকবে না। সুন্দর Yes, আমার ওপরটা যতটা সুন্দর ভিতরটা ততটা রক্তাক্ত লাল, দুইয়ের মিলে আমি সুন্দর লাল। আমাদের সকলের বুকে তুমি যে কামনার আগুন জ্বালিয়েছো তা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, তোমার হাতে রুদ্রভাব। তা না হলে তোমাকে ওই সেই ঘরে বন্দী করে দেওয়া হবে। মানুষের দারিদ্র আর অসহায়তার সুযোগ নিয়ে স্বাধীন দেশের একদল জানোয়ার মানুষের বাজার স্বাধীনতাকে নিলামের বাজারে বিক্রি করতে চাইছে। আমি সাংবাদিক হয়েও এই দৃশ্য মানুষের সামনে তুলে ধরার, এই ঘটনা সংবাদপত্রে লেখার আমার কোনো অধিকার নেই, কারণ আমরা স্বাধীন দেশের পরাধীনতার নাক পাশে বন্দী এক একটি চলমান যন্ত্র। এই সরসরের বাচ্চা, তুই আমাদের ছবি তুলি কেন? সংবাদপত্রের দৃশ্য জনগণের সামনে তুলে ধরবো বলে। তো পহলে তুমি তসবির মেলে যাবে, আর তোমার তসবিরে মালা দিতে कोई पब्लिक एरिया में পালিয়ে যাবে সাংবাদিক বাবু, যদি ভালো চান আপনি এখান থেকে চলে যান। এই ঘটনা এই দেশে হাজারে হাজারে ঘটছে, প্রতিবাদ প্রতিরোধ এই জনগণ দৃশ্য দেখতে দেখতে হয়ে গেছে কুশবৃদ্ধ যিশু। এই সংবাদ প্রকাশ করে আপনি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন না, চলে যান। সংবাদপত্রে সাংবাদিকের মতপ্রকাশের ইচ্ছাকে ওরা জোর করে কেড়ে নিয়েছে, কিন্তু আমাকে একেবারে নীরব করে দিতে পারেনি। নীরবতা যেটুকু বাকি আছে আজ থেকে আমরা তা পুরো ক্লোজ করে দেবো একেবারে। অসম্ভব মানে বিরাট ওই খুদের শয়তানটাকে একটু উচিত শিক্ষা দিয়ে ক্যামেরাটা কেড়ে নাও। ওকে ওকে এই সালে पहले क्यों हम हाथ तो दे दो। আমার সালে তোরা মত কাজ আপনি করবেন না। এই সালে ওদিকে নয়, তুই তোর নিজের কাজ ঠিক মতো করবি। বল বল আমাদের দিয়ে কাজ করবি কিনা বল। আজ ওদের দুজনকে দুটো ঘরে তালা বন্ধ করে রেখে দাও। উনি যদি আমাদের কথা মতো না চলে, নইলে আগামীকাল রুদ্রকে খুশি করতে এদের দুজনকে নিয়ে শুরু হবে আমাদের বরণ যজ্ঞের খেলা। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছো, বাবার লাখ লাখ টাকার গদির উপর বসে ওই রকম জ্ঞানের বুলি আমিও কচ্চাতে পারি চন্দ্রকাল। বলো। কিন্তু ছেঁড়া পোশাক পরে এক বেলা ভাত আর এক বেলা উপোস, পয়সার অভাবে সমস্ত বোনের বিয়ে দিতে না পারার যে কি জ্বালা। আমিও বুঝি অলোক, কারণ আমার বাবা বড় লোক হলেও এই গ্রামের মেহনতি গরিব মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক, তাই আমি জানি। কতটুকু জানো? কি জানো তুমি? একটা শিক্ষিত ছেলের বেকারত্ব জ্বালা যে কেমন করে ঘুরে ঘুরে খায় তা কতটুকু উপলব্ধি করতে পারো তুমি? এই বন্ধুরা সমাজে বাঁচতে গেলে যারা যন্ত্রণা অভাব অনটন সবই থাকবে অলোক, তাই বলে অন্যায়ের সঙ্গে আপোষ করে অন্যায় অন্যায় নয় বলতে পারো? তোমরা কি ভুলে গেছো আমার বাবার অন্যায় অত্যাচারের কথা? না ভুলিনি, তবুও ওদের সঙ্গে তোমাদের থাকতে হবে, তাই তো?
কিন্তু কেন, কিসের আশায় তুমি ওদের কাছে থাকতে চাইছো অলোক? চাকরি, যে কোনো একটা চাকরি। চাকরি? কে দেবে তোমায় চাকরি? আমার স্বপ্নে আমার সুন্দরলাল। হ্যাঁ, তিনি আমাকে কথা দিয়েছেন, আমাদের জমিতে মদের কারখানা হলে তিনি আমাকে একটা চাকরি দেবেন। না অলোক না, আমার মামাকে তুমি চেনো না। মিথ্যে কথাই, আমার মামা হলো গোয়েবেলসের গুরুদেব। আমার মামা হলো খাপের চেয়েও খল আর বাঘের চেয়েও হিংস্র। বলেও আমি পিছিয়ে আসবো না, কারণ চাকরি আমার একটা চাই। ওই চাকরি টোকরি দিয়ে ওদের ফাঁদে ধরা পড়বে অলোক, ঠিক যেমন ধরা পড়েছে মনিকা। মনিকা? আরে মনিকা কলকাতার মেয়ে হলে কি হবে, সে কিন্তু খুব ভালো মেয়ে। হঠাৎ তোমার মুখে এই কথা? তার মানে তলায় তলায় জল অনেক দূর গড়িয়েছে নাকি? বন্ধ করো তোমার জ্ঞানের বলি। আমি আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। আমার আমার মাথাটা ছিনছিন করছে, তাই একটুখানি মদ। তুমি মদ খাবে অলোক? নিশ্চয়ই, হাই সোসাইটিতে মিশতে গেলে একটু একটু মদ। জানো সব কথা, শোনো, মদ, মেয়ে মানুষ আর টাকা, এই তিনটেই হলো পুরুষত্বের বর্ম। তাই এই তিনটেকেই যেমন করে হোক, এই তিনটেই আমার চাই। ছি 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 অলোক, দিনে দিনে তুমি কোথায় হারিয়ে যাচ্ছ আমার অজান্তে। আমার বন্ধু অলোক এভাবে যে হারিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। না না, যেমন করি হোক আমাকে ওই পথ থেকে ঘোরাতেই হবে, ওকে ওকে পথ থেকে ঘোরাতেই হবে, এ পথ থেকে ঘোরাতেই হবে। নমস্কার, কোথায় যাচ্ছে? একটু সাবধান। নমস্কার দাদা ও দিদিরা, এই নাচ গান উপলক্ষে পাড়ার অনেকে এখানে জমা হয়েছে। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই অলোক বাবু থানায় ডায়েরি হয়েছে। ওর বাবা আর বোন মিলে এই পাড়াটাকে দূষিত করেছে, তাতে আপনার কিন্তু বদনাম হচ্ছে। তাই বাইরের লোক এনে এই পাড়া দেয়াল লাপনা করা চলবে না। বাইরের লোককে এই পাড়া থেকে পিটিয়ে তাড়াতে হবে। না না, আমরা মাঠে যাবো কেন? এই মাননীয় দারোগা বাবু আছে, উনি যা ভালো বোঝে তাই করবেন। নিশ্চয়। আরে এই ঘরে কারা আছে? বেরিয়ে আসুন। আমি যে কোনো আয়ত্তের ব্যবস্থায় বাড়ি চলে গেলে জনগণ কিন্তু বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। কে কে আমরা তখন চিৎকার করছে নাকি? এই যে পুলিশ। আপনার নামে কমপ্লেন আছে। আপনি পাড়ার মাঝে মেয়েদের নিয়ে ফুর্তি মারছে। ভদ্রভাবে কথা বলবেন স্যার। ভদ্রভাবে কথা বলবো? ভদ্র লোকের নিকুচি করেছে। আমরা আপনার কাছে জানতে এসেছি, বলুন কোন কারণে আপনি এই গ্রামে এসেছেন, আর আপনার এই গ্রামে থাকার কারণটা কি? সে কথা আপনাকে বলতে আমি বাধ্য নই। বাধ্য হয়ে বলবেন তখন যখন আপনার এই কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো, আর এমন কেস দেব বাবু, যাতে জেলে পচে মরে। বাবু, আপনি আইনের চোখে ওয়ারেন্ট আসামি, কিন্তু কোন অপরাধে ওয়ারেন্টে? ভদ্র এলাকায় টাকার চড়ে একটা গরিব মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে
একটা শান্তি অপরাধের ভঙ্গে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। মানুষের সর্বনাশ করা ওই হাত দিয়ে আপনি দেবতাকে স্পর্শ করবেন না। কি হলো? আপনার সবাই অবাক হয়ে গেলেন। কাল রাতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, তাই উনি এখন আমাদের বাড়ির সম্মানীয় ব্যক্তি। আশা করি আপনি আর একটাও বাজে কথা বলবেন না। কাকুলি কাকুলি তুমি কি গো, তুমি কি ভয় পেয়ে গেছো? তাই তুমি শত ওদের অপমান মুখ বুঝে নীরবে সহ্য করছো? পারছো না তুমি বীর দর্পের মতো ওদেরকে সত্যি কথা বলতে? পারছো না তোমার পায়ের জুতোটা খুলে ওদের মুখের ব্যাগগুলোকে বদলে দিতে? এসব কি বলছিস তুই? চুপ! আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? কাকুলি আমি আমার দাদা অলোক দাসের প্রেতাত্মা, যে লোভ আর লালসার কবলে পড়ে নিজের জীবনটাকে আলো থেকে অন্ধকারে হারিয়ে ফেলেছে। কি হলো? আপনারা এখন সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলেন যে? আপনারা এখান থেকে যাবেন নাকি আমি ছাটাটা ধরবো? মানে আমি চাষার মেয়ে, তাই খুব শক্ত হাতে ছাটাটা আমি ধরতে পারি। তাই আপনাদের ওই অন্যায়ের পিস্তলের চেয়ে আমার ন্যায়ের ঝাঁটার জোর অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, আমিও দেখবো। আমিও কিন্তু স্বাধীন দেশের পুলিশ। এই অপমানের শোধ নিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব কেমন করে হয় পুলিশ ছুড়ে 36 ঘা। এবার মাথা হেড করে বেরিয়ে যাও সুন্দরলাল। আমিও বুঝিয়ে দেব। আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্ত লাল। আমি সুন্দর লাল। কাকুলি তোর বড় কথা বসিয়েছে, তাই মরার জন্য তুই ছটফট করছিস। দাদা, আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো, আর সেই দিন তোকে আমি বুঝিয়ে দেব যে তুই এই বাড়ির কেউ নয়। এই ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু আমার। কনগ্রাচুলেশন রুদ্র, মনিকা তুমি সুখী হয়েছি, আমি খুব খুশি হয়েছি। বন্ধুর খুশিতে খুশি না হয়ে কি আমি থাকতে পারি? আমি খুব খুশি। শোনো না, কাল তুমি একবার সময় করে আমাদের বাড়িতে এসো, দেখবে আমি কেমন করে তোমার খুশিগুলো তোমাকে ফেরত দিয়ে দিই। আমার না, আমি তো চির অভাগিনী, তাই কারো সুখ শান্তিকে কেড়ে নিয়ে আমি সুখী হতে চাই না। আমি সুখী হতে চাই না। গুড বাই, গুড বাই, গুড বাই। মনিকা শোনো, মনিকা শোনো, তুমি চলে যাও না মনিকা, শোনো শোনো মনিকা। ওগো সাথী তুমি যেও না চলে, ভেসে যাব চোখের জলে। ওগো সাথী তুমি যেও না চলে, ভেসে যাব চোখের জলে। ভালোবেসে আমায় ভালোবেসে দিও না ছেড়ে, কেঁদে কেঁদে যাব রে মরে, কেঁদে কেঁদে যাব রে মরে। তুমি আছো আমার হৃদয়ের মাঝারে, কেমন করে ভুলিব আমি তোমারে। তুমি চলে গেলে, তুমি চলে গেলে অনেক দূরে, স্মৃতিটুকুরাবে পড়ে, স্মৃতিটুকুরাবে পড়ে। ওগো সাথী তুমি যেও না চলে, ভেসে যাব চোখের জলে, ভেসে যাব চোখের জলে। আমায় তুমি ক্ষমা করো দাদা, আমায় তুমি ক্ষমা করো। আমি জানি না দাদা, আমি তোমার কত বড় ক্ষতি করে দিয়েছি, এটা তুমি বিশ্বাস করো দাদা। ওই শয়তানগুলোর হাত থেকে তোমাকে বাঁচাতে আমি। আজ তুই যে কাজ করেছিস, তোর ঋণ আমি জীবন জল শোধ করতে পারবো না রে বোন। কারণ বাহুবলে আমি ওদের হারাতে পারি,
কিন্তু ওদের নিখুঁত চক্রান্তের কাছে আজ নিজেকে বলি দেওয়া ছাড়া আমার চেয়ে কোনো উপায় ছিল না রে বোন। তাই তুই আজ থেকে আমার কাছে জীবনদাত্রী দেবী রে বোন, জীবনদাত্রী দেবী। শুনেছিলাম তা সবই সত্যি। কি শুনেছো তুমি? সেসব কথা তুতুল করে তুলে কি লবটা করি, যা খবরটা তো হয়েই গেছে। কি পাগলের মতো বলছো তুমি? না, পাগল আমি এখনো হইনি। পাগল হয়ে যায় আমার ভালো ছিল। চন্দ্রকান্ত বাবু, আমার একটা কথা আপনি শুনবেন না? এরপর কোনো কথাই আমার শুনতে ইচ্ছা করে না। দাদা, আমি চলিকা করি, চন্দ্র দূর থেকে আশীর্বাদ করি। না চন্দ্র না, দাদা দাঁড়াও, চন্দ্র দাঁড়াও। জানি না কেন তুমি এখান থেকে চলে যেতে চাইছো, তবে যাওয়ার আগে একটা কথা তুমি আমাকে বলে যাও চন্দ্র। ওই প্রকৃত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলার কি তোমার সাহস নেই? কি করে থাকবে কাকুরি, কি করে থাকবে? এই হীরাই পিণ্ডার থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেলে সেদিন মৃত হয়ে যায়। এই সমাজ তার কোনো মূল্যই থাকে না। না চন্দ্র না। আমার আশায় রাজা, তোমার বিধির বর, তোমার বুকের উপর, তোমার সমাধি হবে আমার বুকের উপর। আমার ভাই হয়ে জীবন রণাঙ্গন ছেড়ে তুই পালিয়ে যেতে চাইছিস? দাদা, তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না চন্দ্র। দাদা, দাদা, আমি কবি হয়েছিস না? ওরে হতভাগা কবিত্ব ছেড়ে এই বাস্তবের মাটিতে পা রেখে সত্য উদ্ধারণ কর। দাদা, দাদা, দাদা আপনি? ছোট বোনের এত বড় একটা মহান কাজের জন্য আমি পুরস্কার দিতে ছুটে এলাম রে বোন। দাদা সূর্য, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি আমি না। সব বুঝতে পারবি, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দাদা, তোর এই কিন্তু অবসান করতে সূর্য আছে বল। আমার ভাই হয়ে দেখি না? আমি কিছুই বুঝতে পারছি না দাদা। এর থেকে বেশি বোঝার চেষ্টা করিস না। তোর আজই বিয়ে হবে। কিন্তু তার সাথে কার বিয়ে? আমার ভাইয়ের সঙ্গে কাকলির বিয়ে। দাদা ওরে হতভাগা, তুই তো জানিস যে কাকুলি তোর স্ত্রী আর এই চৌধুরী বাড়ির ছোট বউ। তাহলে সে যদি কোনো অন্যায় করে থাকে তুই তাকে শাসন করলি না কেন? আর তার কৈফিয়ত চাইতে হলে আমি এই বড় বাবু হিসেবে আমি শাসন করবো। কিন্তু তুই কেন তাকে উপেক্ষা করবি? দাদুকে ভাই ক্ষমা করে দাও দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা। আর কিছু আরো কিছু তোর জানার প্রয়োজন আছে। শোন, আমার বাবা আর মামা চেয়েছিল এই রুদ্রের নামে বদনাম রুটিকে গ্রাম ছাড়া করতে, কিন্তু কাকলি নিজে অভিনয় করে, মিথ্যে অভিনয় করে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আর সেই তার পুরস্কার দিতে আজ আমাকে ছুটে আসতে হলো। পুরস্কার? কাকলি, হ্যাঁ দাদা তুমি নিজের হাতে তোমার এই মিথ্যে সিঁদুরটা মুছে ফেলো। দিলাম দাদা, আপনার কথা রাখতে আমি নিজের হাতে আমার এই সিঁদুরটা মুছে দিলাম দাদা। চন্দ্র, দাদা, এই যে মায়ের পাঠানো সিঁদুর তুই নিজের হাতে কাকলি স্মৃতিতে পড়িয়ে দে। তার মানে দাদা, মা বৌদি সবাই সবাই জানে আর এই চৌধুরীর বাড়িতে বধূ বরণ হচ্ছে, বধূ বরণ। কাজ শুরু কর। আমার গুরুদেবের মনে শান্তি দাও মা। সেদিন রুদ্রকে দেখার পর গুরুদেব যেন কেমন হয়ে গেছে। তবে কি ওই রুদ্র আমার জীবন আকাশের জ্বলন্ত ভাস্কর। জয় জয় জগদম্বে। গুরুদেব? কে? ও কৈলাস? আদেশ করুন গুরুদেব। না না, আদেশ নয় কৈলাস, আদেশ নয়।
শুধু অনুরোধ, এই শেষ বেলায় তুমি আমাকে একটু সাহায্য করো। আমি আমার জীবন দিয়ে তোমাকে তোমাকে আমি তোমার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেব। এ আপনি কি বলছেন গুরুদেব? আপনার আদেশ। আর তোমাকে কোনো অন্যায় কাজ করতে হবে না। আজ থেকে তোমার কাজ হবে অন্যায়ের প্রতিবাদ করা আর অত্যাচারীদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করা। আপনিও কি তাহলে ওই কাজই করবেন গুরুদেব? না, আমার অসমর্থ কাজ আমাকে শেষ করতেই হবে। আমি আপনাকে সর্বোত্তভাবে সাহায্য করব। সাংবাদিক বাবু, আপনি তোমাদের দয়ায় আমি আমার জীবন ফিরে পেয়েছি। তোমরা আমাকে ওই শয়তানের কবল থেকে রক্ষা না করলে আমরা যা করি সব মায়ের ইচ্ছা, আর তুমি ইচ্ছা করলে সেই মায়ের সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। তাহলে শোনো, তুমি আজ এখান থেকে চলে যাও, আর বাইরে গিয়ে তোমার কাজ হবে। বেশ, আপনার ইচ্ছা আর মায়ের আদেশ মাথায় নিয়ে আমি চললাম কর্তব্য সাধনে। মানুষের স্বাধীনতাকে যারা নিলামের বাজারে বিক্রি করতে চাইছে তাদের উচ্ছেদ করে মা ভবানী আমার সহায়। জয় জয় মা ভবানী। গুরুদেব, এই সাংবাদিক বাবুকে আমার শেষ শিকারকে মায়ের কাছে আনার অধিকার দিলাম, আর সেটাই হবে মায়ের শেষ দিনের শেষ বাণী। জয় জয় জগদম্বে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংঘজিৎ শালিকের দোষে। 20 বছর আগে যে গান আমি আমার ছেলের কণ্ঠ কমিয়ে গাইতাম, কেন বারবার সে গান নিয়ে আমার সামনে আসে? ওই গানের মধ্যেই যে নিহিত আছে আমার সব হারানোর ব্যথা, আমার বাঁচার স্বাধীনতা, নীরবের ইতিহাস। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিত, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিত শালিকের বেশে। আবার আসিব ফিরে শান্তির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে শান্তির তীরে এই বাংলায়। আমি কে? তাছাড়া তোমার কি লাভ? আমার একটা হারানো ইতিহাস আছে যা কুয়াশার মতো ভেসেছে আমার জীবনটাকে আচ্ছন্ন করে রাখে। আমি শুধু তার সাথে মিলিয়ে দেখো। তা যদি মিলে যায় তাহলে তুমি কি করবে? এতদিন দুঃখ হতাশা বেদনায় কেঁদেছি, এবার তার কোলে মুখ লুকিয়ে আনন্দে প্রাণ ভরে হাসতে হাসতে শুধু আমি কাঁদবো। তাহলে তোমার কাজে তোমার মিশনের কি হবে? কাজ মিশন করবেন আপনি? সব জানি, মা জগদম্বের ইচ্ছায় কোনোটাই আমার অচেনা নয়। গুরুজি, তুমি তুমি তোমার দায়িত্ব কর্তব্যগুলো পালন করো, মুখ লুকিয়ে কাঁদবার জন্য ফল এবং সময় দুটোই তুমি পাবে। তারপর আপনি তোমার মতো কর্তব্যের কারাগারি বন্দী, আর সেই কর্তব্য করব সেই সিনা হওয়া পর্যন্ত। আমি 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 দেখে যাব, বাষ্প করে উড়িয়ে দেবো, বাষ্প করে উড়িয়ে দেবো আমার এই চোখের জল, আর সেই চোখে চালাবো এই
আমি হারে চলে হাওদার বদলবে পড়তে ডুবে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আজ আমি চলে গেলে আবার আমি ফিরে আসবো, আর সেদিন আমি পাতি পাতি করে অনুসন্ধান করে আপনার মধ্যে খুঁজে বের করবো 20 বছর আগে হারিয়ে যাওয়া ব্যর্থ পুলিশের স্বার্থ নিজ মানুষের অত্যাচারে নির্যাতিত নিপীড়িত ওই আনন্দমোহন সামন্তকে। আবার আসিব ফিরে আর শিরদির তীরে এই বাংলা আবার আসিব ফিরে হানশির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো সম্পত্তি, হয়তো মানুষ নয় হয়তো সম্পত্তি স্বামীর দেশে। আবার আসিব ফিরে হানশির তীরে এই বাংলায়, এই বাংলায়, এই বাংলায়। কাজ করছেন কিন্তু শেষ রক্ষা করতে পারবেন তো? রুদ্র নিজেই নিজেকে রক্ষা করা সব করতে সক্ষম, আর বাকি কাজটুকু করবেন আপনি। আমি তার মানে ওখানে গিয়ে আমি আর একটা কাজ করেছি, সেটা হলো রুদ্র আর কাকুরির বিয়ে। আচ্ছা তাই নাকি? তাহলে তো এবার আর ওদের দুজনকে বাড়িতে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। কিন্তু আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? নিশ্চয়ই পারবেন, পারতে আপনাকে হবে, কারণ বউ হিসাবে এই বাড়িতে আপনার পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি এই বাড়িতে একটা বড় বাচ্চা ছাড়া আর কিছুই নয়। তুই কে, কোথা থেকে এসেছিস, কি তোর পরিচয় আমি কিছু জানি না, জানতে চাইও না, কিন্তু তোর কাছে আমি অনুরোধ করছি, ওরে হতভাগা, মা বলেই যদি ডেকেছিস তাহলে সেই মায়ের সঙ্গে প্রতারণা করলি কেন? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। সূর্য, আমি কে, কি আমার পরিচয় আমি আপনাকে নিশ্চয়ই বলবো, তবে তবে আমাকে মাত্র 2 দিন আমাকে সময় দিন। তোমাকে আমি গুলি করে মারবো শয়তান। না বাবা না, ওনার মতো একজন দেবতুল্য মানুষকে আপনি মারবেন না বাবা, মারবেন না। তাহলে বেশ, তোমাকে ভালোই বস করেছে, এতে কোনো কাজ হবে না। সরে যাও কলম ফিরে। বলো বলো, কে তুমি? আমি আপনার পাপের ফসল। What a scoundrel! এ কথার মানে কি? 20 বছর আগে যাদের চরম সর্বনাশ করে তাদের বাঁচার স্বাধীনতাকে নিলাম করেছেন, তাদের কেউ না কেউ আমাকে এখানে পাঠিয়েছে আপনার বাঁচার স্বাধীনতাকে নিলাম বাজারে নিলাম করতে। না না মা, আমি করতে পারিনি। ওইখানেই তো আমি বড় পরাজয়। এখানে আসার পর থেকে কোন এক অজানা সংকেতে আমি যেন কেমন বদলে গেলাম। আমি কি করতে সে কি হয়ে গেলাম। কিন্তু কে সে শয়তান? এই সত্য প্রকাশ চৌধুরীর সঙ্গে এত বড় ষড়যন্ত্র করে তাকে আমি ছাড়বো না, তাকে আমি গুলি করে মারবো। এই কাজ আপনি করতে পারবেন না, কারণ আপনার অজস্র পাপের শয়তানের একমাত্র এই ক্ষুদ্র পরিণাম। কে? আমি মা, আমি এবারে ছোট বউ। প্রকাশ চৌধুরীর সামনে এত বড় মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা নয় বাবা, মিথ্যা কথা নয়। আমি শাস্ত্রাচার মেনেই ওকে বিয়ে করেছি। এত বড় দুঃসাহস তোমার? বলো বলো, কার অনুমতিতে তুমি এই কাজ করেছো? দাদার অনুমতি। একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করেছো? দাদার অনুমতি এই কাজ করেছি দাদা। দাদা? ওই শয়তানটা এ বাড়ির কেউ নয়। কেন? যখন অনুমতি দিয়েছিলেন তখন তিনি আমার দাদাই ছিলেন বাবা। তাছাড়া আপনার কাছে এমন কোনো প্রমাণ নেই উনি আমার দাদা নন। চন্দ্র, তুমি কি বলছো? চন্দ্র ঠিক কথাই বলেছে গো, আমার চন্দ্র ঠিক কথাই বলেছে। সূর্য নিজে মুখে না বললে ও এখন এবারে বড় ছেলে হয়ে থাকতো, তাই তুমি নিজে যাদের প্রমাণ করতে পারবে যে ও আমাদের সূর্য নয়, তখন ফিরে দেখা যাবে। আচ্ছা, আমি 24 ঘন্টার মধ্যে এ কথা প্রমাণ করে ওদের দুজনকে
এই বাড়ি থেকে তারই তবেই আমি জল স্পর্শ করবো, তার আগে নয়। আরে যাও 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 যাও, তখন ভেবে দেখা যাবে। কি হলো বাবা, তুমি হাত করে দাঁড়িয়ে আছো যে? যাও, বরণ ডালাটা নিয়ে এসে দিয়ে বরণ করে ঘরে তুলবো। যাচ্ছি মা। মা এদিকে এসো তো দেখি। বাহ, কি সুন্দর মুখখানা। আমার বাড়ির দুটো বই যেন লক্ষ্মী আর সরস্বতী। মা মা আমি একটু বাইরে থেকে আসছি। না, যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। ছোট ভাইয়ের বিয়ে দিয়ে এখন পালাতে চাইছিস? না মা, তা নয়। এই সময় আপনাদের মাঝে থাকা আমি বড্ড বেমানান মা, তাই। আড়ালে মুখ লুকাতে চাস? ওরে কত ভাগা, ওদের আশীর্বাদ করতে হবে না? মা মা আমি হ্যাঁ দাদা, তোমার আশীর্বাদ ছাড়া আমাদের জীবন ধন্য হবে না। আর আমি দেখো পানির জলে ভেসে এসেছি, তাই না? এই নিন মা, এই নিন, পালন করুন। না বাবা, বরণটা তুমিই করবে, এটা আমি নিজের চোখে দেখতে চাই। না, তুমি বরণ করো ওদের। বেশ, তবে তাই করবো মা, তাই করবো। থ্যাংক ইউ অনেক, থ্যাংক ইউ। বন্ধ করো, বন্ধ করো ওই অমঙ্গলিক সংকট ধরে। অমঙ্গল হতো তার কালো মেঘে ছেয়ে গেছে আমার আকাশ। সেই আকাশে রুদ্র নামক রাহুল কবল থেকে আমি রক্ষা করতে চাই আমার বড় ষড়যন্ত্রের কালো হাত। যে হাত ওই ধ্বংসরূপী বিভীষিকা রুদ্রর কণ্ঠনালী अपने ही ख्वाब ख्वाबी था के बाद सक्सेस भी हो मिला। What do you mean? I mean, नौकर का काम न कर ले शेर कभी शेर থাকে না। সারা কুত্তা বানিয়ে যা। আমরা সব হ্যান্ডল যদি কাম না করে আমার কথা অমান্য করবে কোন সালা? তোমার কোট মনিকা ম্যাডাম का सब के खेल लानेदार হয়ে গেছে। लेकिन থামলে কেন? বলো কি বলতে চাই ওই শয়তান? আমি ছুটি চাই, প্লিজ লিভ মি। আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, আমাকে ছুটি দিন মিস্টার সুন্দর। তাহলে এতদিন সম্ভব হচ্ছিল কি করে? ওই রুদ্রর প্রেমের টানে মিস্টার সুন্দর, তোর তো প্রেম আমি ছুটিয়ে দেবো রে হারামজাদা। আমাকে ফাঁসিয়ে তুই কেটে পড়ার তালে আছিস? বল বল, চলবি কিনা? আমি চলবো না, এই পাপ কাজ আমি কিছুতেই করবো না। আমাকে মেরে ফেললেও না। আরে মুসলমান বানিয়ে এতদিন বাদ তোর মনে পাপ জেগেছে রে সালি। আয় তোর পাপের পরিপূর্ণ দেহটাকে আজকে এই হচ্ছে আপনাদের মুদ্রা দোষ। নিজেরা খাবেন না আর অপরটাও খেতে দেবেন না। শুধু শুধু ভালো জিনিসটা নষ্ট করবেন স্যার। আমার যে বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। নাচ গান মোচ আপনি আজ সব পাবেন। আজ আমি মনিকা নাচ গানের কাজ না, পারবো না, পারবো না, আমি গান গাইতে পারবো না, আমি নাচতে পারবো না। তাই নাকি?
হ্যালো ডাক্তার বাবু, শুনুন, মন্টুর দিদি আবার কোনো কথা শুনতে চাইছে না। সে আমার কথা না শুনলে আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে মন্টুর ফ্লাইট, রক্ত আর অক্সিজেনের 3টে নল সঙ্গে কেটে দেবেন। তবে তুমি যদি আমার কথা মতো নাচ গান করো, ওকে, তাই কান্নাটা বন্ধ করে স্টার্ট করো। ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি হঠাৎ তুমি মিটল স্মৃতি, স্বপ্ন দেখা হলো আমি, আমি ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি, হঠাৎ তুমি মিটল স্মৃতি, স্বপ্ন দেখা হলো আমি, মনিকার কাছে আপনার অমর করে এগিয়ে যাচ্ছেন কেন? আপনি পালিয়ে যান, আপনি এখান থেকে পালিয়ে যান না বাবা। শয়তানের কবল থেকে আপনি বাঁচতে পারবেন, আপনি পালিয়ে যান। আপনি প্রাণে অন্তত বাঁচবেন। যান, আপনি ফিরে যান, গিয়ে বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে আপনি যান। ওকে না হয় বাঁচালে সুন্দরী, কিন্তু তোমাকে বাঁচাবে কে? তোমাকে যে বাঁচায় অনেকগুলো তোর কেউ না, একবারে এক ছবি ছবি। এসো এসো আমার কাছে এসো। তাহলে একটা কথা বলি মনিকা, জলের মতন পরিষ্কার মনিকা হলো, এরা আমাদের কথা কেউ শুনবে না। তাও আমার বিচারটা তোমরা শেষবারের মতন শুনে না। Yes! ডাক্তারবাবু, মন্টুকে একেবারে তেজ করে আমার দ্বিতীয় বিষয়, এই অলোককে ছেড়ে দিলে ও বাইরে গিয়ে আমাদের গোপন কথা ফাঁস করে দিতে পারে। তাই পিতার ওর চিপটা তুমি কেটে নাও। আর আমার তৃতীয় বিচার, ওই শয়তানকে এমন বিকৃত করে দিন ও যেন সারা জীবন ওই সভ্য সমাজের দিকে তাকাতে না পারে। তুমি কি আমার বহুদিন বিবাসিত আমাকে পাগল করে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন স্বাধীন ভারতবর্ষের বিশাল এক মানচিত্রের খণ্ডচিত্র। এই ভারতবর্ষের প্রতিটি প্রদেশের প্রতিটি প্রান্তরে এই দৃশ্য প্রতিনিয়ত ঘটে চলেছে। প্রতিবাদ, প্রতিশোধ আর প্রতিরোধের জ্বলন্ত আগুনে এই দৃশ্য শিক্ষিত বিবেকবান মানুষ তাদের এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসে ন্যাশনাল মাল্টিন্যাশনাল চ্যানেলে প্রত্যক্ষ করছেন। তাদের বিবেক মনুষ্যত্ব ওই লাশ কাটা ঘরে হিংসিত লাশ। লজ্জা, এ আমাদের মনুষ্যত্বের লজ্জা, এ আমাদের জাতীয় লজ্জা। তাই এই লজ্জা বিদেশের বাজারে নিলাম হওয়ার আগে এই জাতীয় পতাকার মোড়কে আমি এই লজ্জাকে ঢেকে দিলাম। ওকে, কেউ
যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে কেটে পড়, नहीं तो लाश तेरे चालान হয়ে যাবে শালা। অরণ্য ছিঁড়ি খেলবে, তোমাকে আমি এমন সাজা দেব, ওই পর্যন্তই থাক। তোমাদের সকলের নিশ্চয় জানা আছে ওই আকাশের রুদ্রের সাথে এই মাটির রুদ্রের কোনো তফাৎ নেই। তাই সে ইচ্ছে করলে যখন তখন সব অধর্ম পাপ অন্যায়কে সে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে পারে। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না দাদা, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো দাদা, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। ভারতবর্ষের পুলিশ জাতির কলঙ্ক মহিম সান্নাল, আপনার খেলা শেষ, এবার আমার খেলা শুরু। না, তোমার খেলা শুরু হওয়ার আগে সেই খেলা আমি শেষ করে দেবো। স্যার, স্যার, ওই পবিত্র পোশাকটা আপনার মতো জানোয়ারের গায়ে মানায় না, তাই ওই পোশাকটা ফেরত দিন, টুপিটা পিস্তলটা ফেরত দিন, আপনার ফাঁসির ব্যবস্থা আদালতই করবে। ওকে স্যার। আর সাধারণ মানুষের স্বাধীনতা নিরামকারী শয়তান সুন্দরলাল, আপনার খেলা শেষ। আমার ওপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটা রক্তাক্ত। শুধু ভেতরে নয় জানোয়ার, পুরো ওপরটা আমি রক্তাক্ত লাল করে দেবো। আমার এই রিভলভারের গুলিতে তোর বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে মায়া, মায়ার জালে আবদ্ধ হয়ে পড়েছো, কিন্তু আমার চক্রান্তের জালের কি হবে? কেমন করে চরিতার্থ হবে? অতিশয় স্পৃহা। আপনার এই অক্ষম সন্তানকে আপনি ক্ষমা করুন গুরুদেব। এখানে আসার পর ওই শয়তান সত্যপ্রকাশ চৌধুরী অত্যাচারে জর্জরিত হাজার হাজার মানুষের ক্রন্দন আমাকে তাই তাদের কথা ভাবতে গিয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারোনি, তাই তো? কিন্তু তাদের জন্যই বা তুমি কি করেছো? আমি নিজে কিছু করিনি গুরুদেব, করেছে আমার নেটওয়ার্ক, যার কেন্দ্র বিন্দুতে আছে আমার আইবি দপ্তরের অফিসার রুদ্র। রুদ্র, 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 রুদ্র আসল পরিচিতি পরিচয়। হ্যাঁ জানি, জানি গুরুদেব, আমি জানি। ছোটবেলায় নদীর তীরে ক্ষত বিক্ষত মৃতপ্রায় অবস্থায় ওকে পুড়িয়ে পায় এক গরিব মাঝি। তার এই অক্লান্ত পরিশ্রম আর রুদ্র অধ্যাবসায়ে আজ সে বড় অফিসার। জয় জয় জগদম্বে, তুমি আছো মা, তুমি আছো। কি হলো গুরুদেব, আপনি? তোমার তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। গুরুদেব, তুমি তুমি আমার কথা মতো কাজ করতে পারোনি ঠিকই, কিন্তু রুদ্রকে এখানে এনে তুমি যে কাজ করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তার মানে রুদ্র আমার বুকের পাঁজর, আমার একমাত্র সন্তান। তোমার স্বামীর পাপ আর অধর্ম অত্যাচার সব মিটিয়ে দিয়েছে নিজের জীবন দিয়ে। হয় না, হতে পারে না। চুপ কর বাবা,
প্রশ্ন বাচ্চা? সূর্য হিসাবে যাকে আপনি এই বাড়িতে পাঠিয়েছেন সে কে, তার আসল পরিচয় কি? তোমারই আর এক ছেলে সূর্যের যেমন ভাই ধ্রুব। গুরুদেব, শুনেছিলাম আমার সেই দাদা তো ছোটবেলায় গঙ্গা সাগরে মেলায় হারিয়ে গেছে, তাই তো? কিন্তু সেখানে ওকে কুড়িয়ে পায় এক কাগজে করে সে ওকে মানুষ করতে পারবে না বলে ওকে তুলে দেয় এক অনাথ আশ্রমে। কিন্তু আপনি ওকে পেলেন কি করে গুরুদেব? আপনার পরিচিত পরিচয় বা কি? যে জায়গায় আজ তোমরা বাগান বাড়ি মাথা তুলে দাঁড়িয়েছে, আমি সেই জায়গার মালিক আনন্দ মোহন সামন্ত। আনন্দ তুমি? তোমার তোমার স্বামীর চক্রান্তে বিনা দোষে 14 বছর জেল খেটে বের হওয়ার পর স্ত্রী পুত্র শোকে প্রতিশোধ প্রায় আমি উন্মত্ত হয়ে উঠলাম। কৌশলে ধ্রুবকে হস্তগত করে এই বাড়িতে পাঠালাম আমি ধূর্ত করে এই বংশের বিনাশ সাধনের জন্য। কিন্তু দুর্ভাগ্য তা আমি পারিনি। তাই তো আমার ব্যর্থ বিফল মনোরথে তোমার ধ্রুবকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে। কিরে হতভাগা, তুই বিস্ময়ে হতভাগ হয়ে দূরে দাঁড়িয়ে থাকবি এই সন্তান হারা মায়ের বুকের জ্বালা জোড়াতে? তুই আমাকে মা বলে ডেকে কাছে আসবি না? তোমার চোখে জল কেন? না দেখুন না, আমি চোখের জল মুছে ফেলো বৌদি। তোমার ওই চোখের জল চোখ দিয়ে আর কোনদিন জল না ঝরে পড়ে তার ব্যবস্থা আমার মাই করবে। চন্দ্র, আমি? হ্যাঁ গো মা, হ্যাঁ, তুমি তো এই সংসারের জগৎ জননী মা। তুমিই পারো একমাত্র আমাদের সবার মুখে করুণার হাসি ফুটিয়ে তুলতে। বল কি চাস তোরা? বাবু, ছোট মুখে বড় কথা মানায় না মা। তবু বলছে এতদিন আমরা যাকে দাদা বলে জেনে এসেছি সেই মানুষটা যদি চিরকাল আমাদের দাদা হয়ে থাকে তাহলে ক্ষতি কি? হ্যাঁ বাবা, হ্যাঁ, তুই আমার মনের কথাটাই জেনে বলেছো। তাই মা হয়ে আমিও বলছি, বৌমা যদি মনে প্রাণে মেনে নেয় আর ধ্রুবর যদি কোনো আপত্তি না থাকে তাহলে সংসার আকাশে ধ্রুবকে চিরকাল সূর্য হয়ে জ্বলার অনুমতি দিয়ে গেলাম। আর এই অপেক্ষায় রইলাম যে কখন সূর্য আর রাত্রি আমাকে প্রণাম করবে। আমার ইশারে অন্ধকার, তবে কি আমার জীবনে অন্ধকার নেমে এসেছে? সত্য প্রকাশ চৌধুরী, তোমার পাপের বোঝা শুধু এই পৃথিবী নয়, বিধানও বইতে পারছে না। আপনি এ কথা বলছেন গুরুদেব? আমি ছাড়া আর কে বলবে? বলার মতো সমস্ত মুখ তুমি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছো। এই কথা কি বলছেন গুরুদেব? আমি যে আপনার কাছে ছুটে এলাম গুরুদেব। একটু শান্তির আশা পতঙ্গ মহানন্দে ছুটে যায় আগুনের দিকে, কিন্তু সে জানে না যে আগুনই হবে তার মৃত্যু। গুরুদেব, আমি না 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 না, আমি গুরুদেব নই, আমি আনন্দ মোহন সামন্ত। তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে কি রূপে আছি তুমি আমাকে চিনতে পারছো না? না না না, আমি তোমায় চিনি না। আমার স্ত্রীকে নিয়ে ভর্তি করার সময়, আমার ছেলেটাকে নিয়ে ফুটবল খেলার সময়, বিনা দোষে আমাকে 14 বছর জেলে খাটানোর সময় তুমি আমাকে চিনতে, আর এখন তুমি আমাকে চিনতে পারছো না, তাই না মিস্টার চৌধুরী? না না না, এ মিথ্যা ষড়যন্ত্র। আমি আপনাদের কাউকে ছাড়বো না। মানুষের স্বাধীনতা নিলাম করে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কেউ ধরবার চেষ্টা করবে না। তোমাদের হাজারো পিস্তল আমাকে নিরস্ত করতে পারবে না। আমার এই বুকের জ্বালা চূড়াতে এই শয়তান নিধন আমি করবো। 20 বছর পরে তোমার এই হারানো সন্তানকে ফিরে দেও, তোমার জ্বালা কি জুড়াবে না বাবা?
রুদ্র তুমি চিন্তা করো না বাবা, ওর ওকে আমি কঠোর শাস্তি দেবো, ফাঁসিতে ওকে আমি ঝোলাবোই, তুমিও কাজ করো না। এতদিন আপনি তো আমাকে সন্তানের চোখে দেখেছেন গুরুদেব, সেই ছেলের অনুরোধ আপনি রাখুন। আমার অনুরোধ রেখে আমার বাবাকে আপনি মুক্তি দিন গুরুদেব। বলুন মনিকা, তুমি বলো। বাবা, পৃথিবীতে আমি এক অনাথিনী, আপনার স্নেহের ছায়ে আসবো বলে আমি আপনার কাছে ছুটে এসেছি। দয়া করে আপনার পায়ে আশ্রয় দিন আমাকে। হেরে গেলাম জীবন রণক্ষেত্রে, আমার মা আমাকে হারিয়ে দিল। বাবা, ওঠে মা ওঠ, ওরে তোর স্থান তো ওখানে নয় রে মা, তোর স্থান আমার এই বুভক্ত হৃদয়ে, তোমার এই বুভক্ত হৃদয়ে। যাও যাও সত্যপ্রকাশ চৌধুরী, আমার এই মায়ের কথা মর্যাদা রাখতে, আমার স্ত্রী বিদেহী আত্মা এই বলি করে তোমাকে আমি ছেড়ে দিলাম। এরপর দেশের আইন তোমার বিচার করবে। সত্যপ্রকাশ চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার বিচার করার মতন এই দেশের আইনের নেই, তাই আমার বিচারে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আনন্দ সত্যবত রায়, মা জগদম্বের আর ইচ্ছা নয় যে তুমি আর এক মুহূর্তে বেঁচে থাকো। সরে যাও, সরে যাও, আমার কাজ আমাকে করতে দাও। সত্যপ্রকাশ চৌধুরী, জন্ম প্রস্তুত হও। জয় জয় আমার আপনার স্বামীকে তুমি ক্ষমা করো। গুরুদেব, এ কি করলেন? গুরুদেব, এ কি করলেন? শয়তান সত্যপ্রকাশ চৌধুরীকে খতম করে মুক্তি দিলাম আমার এই স্বাধীনতাকে। বাবা, রাত্রি, মনিকা, রুদ্র, দুর্গ